আজ বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। রাস্তা প্রায় জনশূন্য বললেই চলে। সেদিকে আমার কোনো খেয়াল নেই, কিন্তু আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। প্রবীর পাল এমন কিছু দেখেছিলেন যা দেখা উচিত ছিল না। আননোন নাম্বারের এই মেসেজটা বারবার মনে পড়ছে। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাই। রাস্তার ওপারে একটা পুরনো খালি জমি। বাচ্চারা একসময় এখানে ক্রিকেট খেলতো। এখন চারিদিকে টিনের বেড়া। হঠাৎ মনে পড়ে, বাবা একদিন এই জমিটার দিকে তাকিয়ে খুব রাগী গলায় বলেছিলেন, এই জমিটা একদিন লুট হয়ে যাবে দেখিস। তখন আমি কথাটার মানে বুঝিনি। আজ হঠাৎ মনে হচ্ছে বাবা হয়তো সত্যিই কিছু জানতেন। ঠিক তখনই পেছন থেকে একটা বাইক খুব দ্রুত এসে থামে। বাইকে দুজন লোক। একজন নিচু গলায় বলে, এই মেয়েটাই। আমার কিছু বুঝে ওঠার আগেই লোকটা আমার দিকে এগিয়ে আসে। তার হাতে একটা লাঠি। আমি আতঙ্কে পিছিয়ে যাই। হঠাৎ সে চিৎকার করে বলে, বেশি ঘটাঘটি করছিস। লাঠিটা আমার দিকে উঠিয়ে তেড়ে আসতে নেয়। আমি চোখ বন্ধ করে ফেলি, কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একটা লোক দৌড়ে এসে ধাক্কা মারে তাকে। দুজনের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়। আরেকজন বাইকওয়ালা চিৎকার করে, চল পুলিশ আসছে। দুজন লোক দ্রুত বাইকে উঠে পালিয়ে যায়। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকি। আমাকে বাঁচানো লোকটা তখন অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে। আমি চিৎকার করে বলি, এই দাঁড়ান। লোকটা একবারও পিছনে ফিরে তাকায় না, অন্ধকারে মিলিয়ে যায়। অন্যদিকে শহরের এক বিলাসবহুল অফিস। কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে আছে অমিত সিং। তার সামনে টেবিলে একটা ফোন। ফোনে খবর এসেছে, কাজটা ঠিক মতো হয়নি। অমিত সিং ঠান্ডা গলায় বলে, ওকে শুধু একটু ভয় দেখাতে বলেছিলাম। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বলে, কিন্তু মাঝখানে কেউ এসে পড়েছিল। অমিত সিং ভ্রু কুঁচকে ফেলে, কে? লোকটা মাথা নাড়ে, চিনি না। অমিত সিং কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, মেয়েটা যদি সত্যি কিছু জানতে শুরু করে থাকে তাহলে সমস্যা হবে। তার চোখে ঠান্ডা হিসাবি দৃষ্টি। অপর প্রান্তে একটা অন্ধকার ঘর। চেয়ারে বসে আছে নিষ্প্রাণ কুমার। তার সামনে টেবিলে একটা পুরনো ছবি। ছবিতে একটা স্কুলের গ্রুপ ফটো। মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রবীর পাল স্যার। তার পাশে দাঁড়িয়ে আছে এক কিশোর, নিষ্প্রাণ। নিষ্প্রাণ ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে অদ্ভুত কষ্ট। সে নিচু গলায় বলে, স্যার, আমি চাইনি এটা হোক। ঠিক তখন দরজা খুলে একজন লোক ঢোকে। সে বলে, স্যার, অমিত সিং আজ একটা মেয়ের ওপর লোক পাঠিয়েছিল। নিষ্প্রাণ ভ্রু কুঁচকে ফেলে, কোন মেয়ে? লোকটা উত্তর দেয়, প্রবীর পাল স্যারের মেয়ে স্নিগ্ধা। নিষ্প্রাণের চোখ হঠাৎ লাল হয়ে ওঠে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে যায়। রাতে আমি বাড়িতে বসে আছি, হাত এখনো কাঁপছে। আজ যদি সে অচেনা লোকটা না আসতো, কি হতো জানি না। ঠিক তখন আবার ফোনে মেসেজ আসে, আননোন নাম্বার। আমি দ্রুত খুলে দেখি মেসেজ, আজ যা হয়েছে সেটা শুধু শুরু। ভয়ে আমার ভেতরটা কেঁপে ওঠে। আরেকটা মেসেজ আসে, তোমার বাবাকে শেষ সাক্ষী বানানো হয়েছিল কারণ তিনি সত্য দেখেছিলেন। আমি কাঁপা হাতে লিখি, আপনি কে? কিছুক্ষণ নীরবতা। তারপর শেষ মেসেজটা আসে, যার উপর তুমি সবচেয়ে কম সন্দেহ করছো সত্য তার সাথেই জড়িত। আমি ফোনটা শক্ত করে ধরে বসে থাকি। মনে হচ্ছে এই খেলার ভেতরে আমি অনেক ভেতরে ঢুকে পড়েছি। একটা অন্ধকার গাড়ির ভেতর অমিত সিং ফোনে কথা বলছে, নিষ্প্রাণ, তোমার পুরনো শিক্ষকের মেয়ে একটু বেশি নড়াচড়া করছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নিষ্প্রাণের ঠান্ডা গলা, ওর গায়ে যদি
আর একবার হাত পড়ে তাহলে খেলা বদলে যাবে। গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে আসে। অমিত সিং ধীরে হেসে বলে, দেখা যাবে। রাতটা আমার প্রায় ঘুম ছাড়াই কাটলো। আননোন নাম্বারের শেষ মেসেজটা মাথার ভেতর বারবার ঘুরছে। যার ওপর তুমি সবচেয়ে কম সন্দেহ করছো সত্য তার সাথেই জড়িত। আমি বিছানায় বসে বাবার পুরনো ডায়েরিটা আবার খুলে দেখি। পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। বাবা লিখেছিলেন, গ্রামের পিছনের দিকে জমিটা নিয়ে কিছু একটা ঠিক হচ্ছে না। কিছু লোক জোর করে জমিটা দখল করতে চাইছে। আমি থমকে যাই। গ্রামের পিছনের জমি? হঠাৎ মনে পড়ে, ছোটবেলায় আমি প্রায়ই ওই মাঠে খেলতাম। এখন সেখানে টিনের বেড়া আর বড় বড় মেশিন। আমি ধীরে বলি, তাহলে সবকিছু শুরু ওই জমিটা থেকেই? পরের দিন সকালে আমি সরাসরি গ্রামের পিছন দিকে চলে যাই। পুরনো অনেক বাড়ির অস্তিত্ব আজ আর নেই। আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগে। যে মাঠে আমরা একসময় খেলতাম, এখন সেখানে বিশাল টিনের দেয়াল, বাইরে একটা বড় সাইনবোর্ড, ফিউচার কমার্শিয়াল কমপ্লেক্স। বোর্ডের নিচে ছোট করে লেখা, সিং ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ। আমি কয়েক সেকেন্ড বোর্ডটার দিকে তাকিয়ে থাকি। মাথার ভেতর যেন একটা নাম বাজতে থাকে, অমিত সিং। ঠিক তখন পিছন থেকে একটা পরিচিত গলা শোনা যায়, তুমি এখানে কেন এসেছো? আমি ঘুরে দাঁড়াই। আমার সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ কুমার। আমি অবাক হয়ে বলি, তুমি এখানে? নিষ্প্রাণ শান্ত গলায় বলে, এই প্রজেক্টটা আমি দেখছি। আমার মনে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি ধীরে বলি, এই জমিটার জন্যই কি বাবা এত চিন্তায় ছিলেন? নিষ্প্রাণ কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার চোখে অদ্ভুত দ্বিধা। তারপর সে বলে, স্নিগ্ধা, কিছু সত্য না জানাই ভালো। আমি তাকিয়ে বলি, কিন্তু বাবার মৃত্যু যদি স্বাভাবিক না হয়? নিষ্প্রাণের মুখ হঠাৎ শক্ত হয়ে যায়। সে কিছু না বলে চলে যেতে ঘুরে দাঁড়ায়, কিন্তু যাওয়ার আগে থেমে বলে, এই বিষয়টা আর খোঁজ করো না। তার গলায় অদ্ভুত চাপা যন্ত্রণা। অন্যদিকে অমিত সিং তার অফিসে বসে আছে। তার সামনে বসে আছে সেই লোক যে স্নিগ্ধাকে মেসেজ পাঠাচ্ছে। অমিত সিং ঠান্ডা গলায় বলে, ওকে একটু একটু করে সত্যের কাছে নিয়ে যাও। লোকটা অবাক হয়ে বলে, কিন্তু স্যার, এতে তো ঝুঁকি আছে। অমিত সিং হাসে, ঝুঁকি না নিলে খেলা জমে না। তার চোখে ধূর্ত আলো। আমি দেখতে চাই নিষ্প্রাণ কত দূর পর্যন্ত নিজেকে সামলাতে পারে। বিকেলে বাড়ি ফিরতেই ফোনে আবার মেসেজ আসে, আননোন নাম্বার। আজ তুমি যাকে দেখেছো সে সব জানে। আমার মাথা ঘুরতে থাকে। আমি লিখি, নিষ্প্রাণ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রিপ্লাই আসে, তোমার বাবার শেষ দিনের সাথে তার সম্পর্ক আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। রাত। নিষ্প্রাণ একা দাঁড়িয়ে আছে সে টিনের ঘেরা জমির সামনে। হাওয়ায় টিনের দেয়াল কাঁপছে। সে ধীরে পকেট থেকে একটা পুরনো কাগজ বের করে। কাগজটা আসলে প্রবীর পালের লেখা শেষ চিঠি। কাগজটা অনেক পুরনো, ভাঁজ পড়ে গেছে। নিষ্প্রাণ ধীরে পড়তে শুরু করে। চিঠিতে লেখা, নিষ্প্রাণ, তুমি আমার ছাত্র। তোমাকে আমি সব সময় নিজের সন্তানের মতোই ভেবেছি। আমি জানি এই জমির ব্যাপারে বড় বড় লোক জড়িত, কিন্তু আমি তোমাকে একটা কথা অনুরোধ করে বলছি, এই অন্যায়ের মধ্যে নিজেকে জড়িও না। যাদের ঘরবাড়ি ভেঙে এই জমি নেওয়া হয়েছে তাদের যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে অন্তত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করো।
ইতিহাস একদিন সব মনে রাখে। মানুষ ভুলে যায়, কিন্তু অন্যায় ভুলে যায় না। চিঠি শেষ লাইনে লেখা, তোমার স্যার প্রবীর পাল। নিষ্প্রাণের হাত কাঁপতে থাকে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, স্যার, আমি যদি সেদিন আপনাকে থামাতাম। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে, অমিত সিং। নিষ্প্রাণ ফোনটা কয়েক সেকেন্ড তাকিয়ে দেখে। তার চোখে রাগ আর অপরাধ বোধ মিশে আছে। সে ধীরে কলটা রিসিভ করে। ওপাশ থেকে অমিত সিং এর ঠান্ডা গলা, খেলা এখন আরো মজার হতে যাচ্ছে। পরদিন সকালটা অদ্ভুত নীরবতায় শুরু হয়। গতকালের সেই জমিটার ছবি এখনো মাথার ভেতর ঘুরছে। টিনের দেওয়াল, বড় সাইনবোর্ড, সিন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ। আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, বাবা কেন ওই জমিটার জন্য এত চিন্তায় ছিলেন। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে, নিষ্প্রাণ। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকি, তারপর ধীরে কলটা রিসিভ করি। ওপাশ থেকে তার গলা, স্নিগ্ধা, তুমি ঠিক আছো তো? গলাটা খুব স্বাভাবিক শোনানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারি সে চিন্তিত। আমি খুব ছোট করে বলি, হ্যাঁ ভালো আছি। কিছুক্ষণ নীরবতা। নিষ্প্রাণ আবার বলে, কাল তুমি যে জায়গায় গিয়েছিলে সেখানে আর যেও না। আমি একটু বিরক্ত হয়ে বলি, আমি কোথায় যাব সেটা কি এখন তোমার অনুমতি নিয়ে ঠিক করতে হবে? ওপাশে আবার নীরবতা। তারপর সে ধীরে বলে, আমি শুধু চাই তুমি নিরাপদে থাকো। আমি কথাটা শুনেও বিশেষ কিছু বলি না, শুধু বলি, ঠিক আছে, এখন রাখি। আমি কলটা কেটে দিই। অন্যদিকে ফোনটা কেটে যাওয়ার পরও নিষ্প্রাণ কিছুক্ষণ ফোনটা হাতে নিয়েই বসে থাকে। তার মুখে অদ্ভুত এক ক্লান্তি। আগে স্নিগ্ধা তাকে এত ঠান্ডা গলায় কখনো কথা বলেনি। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যায় স্নিগ্ধার সাথে তার কাটানো দিনগুলো, হসপিটালে আসা যাওয়া, রাস্তায় বাইরে দেখা হওয়া, স্নিগ্ধাদের বাড়ি আসা যাওয়া, ধীরে ধীরে মনে জন্ম নেওয়া একতরফা অনুভূতি। আজ সেই মেয়েটাই তার সাথে এমন দূরত্ব রেখে কথা বলছে। তার বুকের ভেতর এক ভারী চাপ অনুভব হয়। সে ধীরে চোখ বন্ধ করে। অপরাধ বোধটা যেন দিন দিন আরো ভারী হয়ে উঠছে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। অমিত সিং। নিষ্প্রাণ ফোনটা তুলে নেয়। ওপাশ থেকে অমিত সিং এর ঠান্ডা গলা, তোমার স্নিগ্ধার সাথে কথা হয়েছে? নিষ্প্রাণ শক্ত করে বলে, তার নাম তোমার মুখে নিও না। অমিত সিং হালকা হেসে বলে ওঠে, এত আবেগ দেখানোর দরকার নেই। তারপর ধীরে বলে, ভুলে যেও না তুমি এই প্রজেক্টের মুখ। নিষ্প্রাণ চুপ থাকে। অমিত সিং আবার বলে, আর যদি কখনো ভাবো এই খেলা থেকে বেরিয়ে যাবে, কয়েক সেকেন্ড থেমে সে যোগ করে, তাহলে সেই উচ্ছেদের কাগজগুলো মিডিয়ায় পৌঁছতে বেশি সময় লাগবে না। নিষ্প্রাণের চোখে রাগ ঝলসে ওঠে। সে ধীরে বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? অমিত সিং ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি শুধু তোমাকে তোমার জায়গাটা মনে করিয়ে দিচ্ছি। কলটা কেটে যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় আমি বাড়িতে বসে বাবার পুরনো কিছু কাগজ ঘাঁটছিলাম। হঠাৎ আবার ফোন বেজে ওঠে। আবার নিষ্প্রাণ। আমি ফোনটার দিকে তাকিয়ে থাকি। ধরবো কি ধরবো না ভাবি। শেষে রিসিভ করি। সে জিজ্ঞেস করে, আজ সারাদিন কোথায় ছিলে? আমি হালকা গলায় বলি, কিছু কাজ ছিল। একাই গিয়েছিলে? আমি একটু বিরক্ত হয়ে বলি, নিষ্প্রাণ, আমি ছোট বাচ্চা নই। ওপাশে নীরবতা। তারপর সে খুব ধীরে বলে, আমি শুধু খোঁজ নিচ্ছিলাম। আমি আর কিছু না বলে বলি, ঠিক আছে, পরে কথা হবে। আবার কলটা কেটে দিই।
রাত। নিষ্প্রাণ একা বসে আছে তার ঘরে। টেবিলের উপর রাখা ফোনের স্ক্রিনে এখনো জ্বলছে শেষ কল স্নিগ্ধা। সে ফোনটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে অদ্ভুত ক্লান্তি আর কষ্ট। সে ধীরে ফিসফিস করে, তুমি যদি জানতে আমি কত বড় ভুল করেছি। তার হাত মুঠো হয়ে যায়। অপরাধ বোধটা যেন বুকের ভেতর আরো গভীরে বসে যায়। ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজন নরম গলায় বলে, নিষ্প্রাণ। সে মাথা তুলে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছেন তার মা, নিতু কুমার। তিনি ধীরে ঘরের ভেতরে এসে ছেলের পাশে বসেন। মায়ের চোখে স্পষ্ট চিন্তা। তিনি নরম গলায় বলেন, কয়েকদিন ধরে দেখছি তুমি ঠিক মতো ঘুমাচ্ছ না। নিষ্প্রাণ চুপ থাকে। নিতু কুমার আবার বলেন, তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি ভিতরে কিছু একটা তোমাকে কষ্ট দিচ্ছে খুব। নিষ্প্রাণ ধীরে মাথা নিচু করে। তিনি ছেলের কাঁধে হাত রাখেন। যাই হোক, একা সবকিছু বয়ে বেরিও না বাবা। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব শান্ত গলায় বলেন, কিছু ভুল করে থাকলে সেটা ঠিক করার সাহসও থাকতে হয়। নিষ্প্রাণের চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে বসে থাকে। বাইরে রাতের হাওয়া বইছে, আর দূরে কোথাও দাঁড়িয়ে অমিত সিং জানলার বাইরে শহরের আলো দেখছে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে নিচু গলায় বলে, দুজনেই ঠিক জায়গায় এগুচ্ছে। সকালটা অস্বস্তিকর এক অনুভূতি নিয়ে শুরু হয়। গত কয়েকদিন ধরে একই প্রশ্ন মাথায় ঘুরছে, বাবা কেন ওই জমিটা নিয়ে এত চিন্তায় ছিলেন। আমি ঠিক করি আজ ওই জায়গায় আশেপাশে একটু ঘুরে দেখব। দুপুরের দিকে আমি গ্রামের পিছনের দিকটায় ধরে হাঁটতে থাকি। টিনের বেড়া দিয়ে ঘেরা সেই বিশাল জায়গাটা দূর থেকেই দেখা যাচ্ছে, কিন্তু একটু দূরে একটা ভাঙা রাস্তার পাশে কয়েকটা অস্থায়ী ঘর চোখে পড়ে, পলিথিন, টিন আর বাঁশ দিয়ে বানানো। আমি ধীরে ধীরে এগিয়ে যাই। একজন বয়স্ক মানুষ মাটির উপর বসে একটা ভাঙা চেয়ার মেরামত করছিলেন। আমাকে দেখে তিনি একটু অবাক হয়ে তাকান। আমি ধীরে জিজ্ঞেস করি, কাকা, আপনারা কি এখানেই থাকেন? লোকটা হালকা হেসে বলে, থাকি বললে ভুল হবে, আশ্রয় নিয়েছি। আমি একটু থমকে যাই। আগে কোথায় থাকতেন? লোকটা ধীরে দূরে টিনের ঘেরা জমিটার দিকে তাকায়। ওখানেই। আমি অবাক হই। আমি চুপচাপ পাশে বসে পড়ি। লোকটা ধীরে বলতে শুরু করে, বছরের পর বছর আমরা ওই জমিতে ছিলাম। আমাদের ঘর দোর উঠোন সব ছিল। তারপর তার গলাটা ভারী হয়ে যায়। এক রাতে হঠাৎ অনেক গাড়ি আসে, পুলিশ, মেশিন, অনেক লোক। আমি ধীরে জিজ্ঞেস করি, তারপর? লোকটা মাটির দিকে তাকিয়ে বলে, রাতারাতি সব ভেঙে দেয়। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে। কেউ বাধা দেননি? লোকটা তিক্ত হেসে বলে, দিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনার কেউ ছিল না। ঠিক তখন পাশে বসা আর একজন মহিলা কথায় যোগ দেন। একজন লোক এসেছিল সেদিন, ওই সব কাজ দেখছিল। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি, কে? মহিলাটা একটু ভেবে বলে, নামটা ঠিক মনে নেই, কিন্তু সবাই তাকে নিষ্প্রাণ বাবু বলে ডাকছিল। আমার শরীর যেন হঠাৎ ঠান্ডা হয়ে যায়। নিষ্প্রাণ? মহিলাটা মাথা নাড়ে। হ্যাঁ, ওই লোকটাই নাকি পুরো কাজটা দেখছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে।
মাথার ভেতর নিষ্প্রাণের সেই শান্ত মুখটা ভেসে ওঠে। সে বলেছিল, ওখানে আর যেও না। আমি ধীরে উঠে দাঁড়াই। চারপাশে ভাঙা টিন, পলিথিনের ঘর, ক্লান্ত মুখ, সব কিছু হঠাৎ খুব ভারী লাগতে থাকে। আমার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে, নিষ্প্রাণ কি সত্যি এইসবের অংশ ছিল? অন্যদিকে নিষ্প্রাণ তার অফিসে বসে ফাইল দেখছিল। ঠিক তখন একজন লোক হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে। স্যার, আজ স্নিগ্ধা ওই উচ্ছেদ হওয়া লোকেদের সাথে কথা বলেছে। নিষ্প্রাণ হঠাৎ থেমে যায়। তার চোখে আতঙ্কের ছায়া। সে ধীরে বলে, কি বলেছে তারা? লোকটা উত্তর দেয়, সব কিছু। নিষ্প্রাণ চুপ করে যায়। তার মুখে গভীর ক্লান্তি। সে জানে এই সত্য একদিন না একদিন সামনে আসবেই। সন্ধ্যা। আমি একা রাস্তা দিয়ে হাঁটছি। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছে, নিষ্প্রাণ। যে মানুষটা এতদিন আমার খোঁজ নিত, সেই মানুষটাই কি সেই রাতের অংশ ছিল? ঠিক তখন ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম নিষ্প্রাণ। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকি, তারপর ফোনটা বেজে যেতে দিই। কলটা কেটে যায়। কিছুক্ষণ পর একটা মেসেজ আসে। নিষ্প্রাণ লিখেছে, তুমি কি আজ ওই জায়গায় গিয়েছিলে? আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, কোনো উত্তর দিই না। রাস্তার দূর প্রান্তে অমিত সিং এর গাড়ি দাঁড়িয়ে ভেতর থেকে সব কিছু দেখছিল। তার ঠোঁটে ধীরে একটা ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে নিচু গলায় বলে, এখন শুরু হবে আসল খেলা।